গল্পটা শুরু হয় এক পাগলমতি ১০ বছরের মেয়েটাকে দেখিয়ে, যার মাথায় সিংহের শিং ছিল আর সাথে ছিল তার পাখার জোড়া। ওই মেয়েটার নাম ম্যালিফিসেন্ট। সে একটা পরী। সে এক রহস্যময় জঙ্গলে বাস করে। ওই জঙ্গলটা পুরোটা জাদুতে ভরা। ম্যালিফিসেন্ট আজ পর্যন্ত একবারও বাইরে জগৎটা দেখেনি। তার জন্য এই জঙ্গলটাই সবচেয়ে প্রিয় জায়গা। আর সে এখনো পর্যন্ত সাধারণ মানুষদের দেখেনি। এই অচেনা মেয়েটা তবুও তার জঙ্গলে খুব খুশি আছেন। ওই জঙ্গলে মানুষের ছাড়াও অনেক রকম। একদিন ম্যালিফিসেন্ট তার জঙ্গলে কোথাও যাচ্ছিল, তখন হঠাৎ ওর সামনে একটা ছোট ছেলে চলে আসে, যেটা ওর বয়সের মতোই। ম্যালিফিসেন্ট ওকে জিজ্ঞেস করে, তুমি কে আর এখানে কি করছো? সেই ছোট ছেলেটা ম্যালিফিসেন্টকে বলে, আমি পাশের রাজ্যেই থাকি, আর এখানে একটা হীরা দেখেছিলাম, তাই সেটা নিয়ে এসেছি। ম্যালিফিসেন্ট তখন ও থেকে জঙ্গলের সেই হীরাটা নিতে চায়। তারপর ম্যালিফিসেন্ট বলে, চলো আমি তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দিই। তখন ছেলে বলে, ঠিক আছে, আমি চলতে যাচ্ছি, কিন্তু তুমি কি আমার সাথে বন্ধু হবে? আর যদি আমি আবার এই জঙ্গলে আসি, তাহলে আমরা কি খেলতে পারবো? তখন ম্যালিফিসেন্ট বলে, এটা জাদুকরি জঙ্গল, তাই তোমার এখানে আসা ঠিক হবে না, কিন্তু এ ব্যাপারে পরে আমরা চিন্তা করব। যাওয়ার আগে দুজনে হাত মিলিয়ে শুভেচ্ছা জানায়। তখন ম্যালিফিসেন্ট কিছু একটা বিদ্যুৎ প্রবাহের মতো অনুভব করে, কারণ ওই ছেলের হাতে থাকা লোহার আংটিতে তার হাত লেগেছে। ম্যালিফিসেন্ট তাকে বলে, লোহা পরীদের পোড়ায়, তাই পরের বার আসলে এটা পরে এসো না। এরপর ছেলেটি আবার তার রাজ্যে ফিরে যায়, কিন্তু সেই রাজ্য থেকে সে ছেলে এসেছিল। ওই রাজ্যটাকে দখল করতে চেয়েছিল, আর ওই ছেলের বাবা মাও জীবিত ছিল না। কিন্তু এর মধ্যেই তাদের মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল। তাদের একদম লাগতো না যে তারা একে অপরের শত্রু রাজ্যের লোক। তারা একসাথে খেলত, আর এভাবেই অনেক বছর কেটে গিয়েছিল। ওই ছেলে প্রতিদিন এখানে আসতো, আর তারা একসাথে মিলে খেলত। অনেক দিন কেটে গিয়েছিল। তারা দুজন ১৬ বছর বয়সী হয়ে গিয়েছিল, আর একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। ম্যালিফিসেন্ট ভাবত মানুষ পরীদের শত্রু নয়, সে অনেক বেশি ভালো মানুষ ছিল, কিন্তু তাকে এইটাও জানা ছিল না যে তাদের মধ্যে লোভও থাকে। একদিন ম্যালিফিসেন্ট ভাবতে লাগলো যে ওই ছেলেটা আসার অনেক দিন কেটে গেছে। তারপর তার একটা কথা মনে পড়ল। সে বলেছিল যে যখন আমি বড় হব, তখন আমি আমার রাজ্য দখল করব, আর এখানে থাকা দুর্গটাও আমি পেয়ে যাব। অর্থাৎ ম্যালিফিসেন্ট তখনও মনে করতে পারেনি যে ওই ছেলেটা কত লোভী ছিল। কয়েকদিন পর ম্যালিফিসেন্ট দেখল অন্য রাজ্যের রাজা তার সৈন্যদের নিয়ে দখল নিতে এসেছে। ম্যালিফিসেন্ট তার জঙ্গলের পরী, আর সে তার জঙ্গলকে ভালোভাবে রক্ষা করতে জানত। সে তাদের সামনে এসে দাঁড়ায় এবং এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। সে রাজাকে বলে, তুমি ভিতরে আসতে পারবে না। রাজা বলে, আমি তো তোমার থেকে কিছু জিজ্ঞাসা করিনি। এরপর সে তার সেনাদের আদেশ দেয়, আমার জন্য ওই পরীর মৃতদেহ আনো। এরপর রাজা ও তার সেনারা জঙ্গলের দিকে এগোতে শুরু করে, কিন্তু জঙ্গলে অদ্ভুত অদ্ভুত জীবেরা ঘোড়ায় চড়া সৈন্যদের উপর আক্রমণ করে। এখন রাজা আর তার সেনারা পুরোপুরি আহত হয়ে পড়ে। সবাই ভয় পেয়ে পালাতে শুরু করে। এই জঙ্গল তো জাদুকরি, আর আমরা সবাই এখানে এসে ভুল করেছিলাম। তারপর রাজা তার রাজ্যে ফিরে গেল। এখন সে অনেক বুড়ো হয়ে গেছে আর অনেক দুর্বল, তাই সে সবাইকে ডেকে বলল, তোমরা তো জানো ওই জঙ্গলে কত বড় ধন আছে, আর আমি শুরু থেকেই চেয়েছিলাম আমরা ওই জঙ্গলটা দখল করব। কিন্তু এখন আমার এই খারাপ অবস্থাটা দেখে মনে হয় না আমি ওখানে গিয়ে লড়তে পারবো। তবে এখন আমি তোমাদের সবাইকে একটা অঙ্গীকার দিচ্ছি, যে কেউ যদি ওই ম্যালিফিসেন্টকে মারতে পারে, আমি তাকে আমার মেয়ের বিয়ে দেব। তখন তাদের মধ্যে একজন ছেলে এগিয়ে এলো। এক লোক আসে আর বলে, আমি ওখানে যাব। আর এটাই সেই ছেলেটা যে ম্যালিফিসেন্টের সাথে জঙ্গলে খেলত, যার নাম স্টিফেন। তারপর অনেক বছর পর স্টিফেন জঙ্গলে ম্যালিফিসেন্টের কাছে যায়। ম্যালিফিসেন্ট ওকে জিজ্ঞেস করে, এত বছর তুমি কোথায় ছিলে? তোমার আমাদের বন্ধুত্বের কোনো খেয়ালই হয়নি? তখন স্টিফেন বলে, আমাকে মাফ করে দাও। আমাকে রাজার কাজে এতটাই মিশে গিয়েছিলাম, কিন্তু আমি আজও তোমাকে ভুলিনি। আর আজও আমি তোমাকে বলতে এসেছি, আমার রাজ্যের রাজা তোমাকে মারতে চায়, কারণ আমি তোমার সুরক্ষা অর্থাৎ তোমার হিফাজতের জন্যই এসেছি। তাদের মধ্যে কথা হতে শুরু হয়। ম্যালিফিসেন্ট বলে, আমি তোমাকে মাফ করে দিয়েছি। এখানে তাকে একদমই জানা ছিল না যে মানুষ কতটা খারাপ হতে পারে। আর এই কথা শুনে সে তার ওপর বিশ্বাস করল। কিন্তু স্টিফেন খুবই লোভী মানুষ ছিল। সে তার পানিতে নেশার ওষুধ মিশিয়ে দেয়, আর পেয়ে সে একদম অসুস্থ হয়ে পড়ে। এরপর স্টিফেন ছুরি দিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে সফল হতে পারেনি। পরের সকালে যখন ম্যালিফিসেন্টের চোখ খুলতেই সে দেখতে পারে তার তো পাখা নেই, পিঠে অনেক জখম হয়েছে। এটা দেখে সে নিজের চোখের বিশ্বাসই করতে পারছিল না এবং ব্যথায় চিৎকার করতে লাগলো, কারণ এখন সে আগের মতো পরী ছিল না। অন্যদিকে আমরা দেখি স্টিফেন ম্যালিফিসেন্টের পাখা নিয়ে ওই রাজার কাছে যায় এবং বলে, আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা পূরণ করেছি। এই কথায় রাজা খুব খুশি হয় এবং তাকে এই রাজ্যের রাজা করে দেয়। অন্যদিকে জঙ্গলে ম্যালিফিসেন্টকে দেখা যায় সে খুব দুঃখিত ছিল, কারণ এখন সে উঠতে পারছিল না।
সে একবার জঙ্গলে যাচ্ছিল, তখন দেখল একজন শিকারী এক কাককে মারতে যাচ্ছিল। এটা দেখে সে সহ্য করতে পারল না, তাই সে সঙ্গে সঙ্গে ওই কাকটাকে মানুষ করে দিল। শিকারী ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে পালালো। কাকটা ম্যালিফিসেন্টের কাছে এসে ধন্যবাদ জানালো এবং জিজ্ঞেস করল, আপনি এটা কেন করলেন? ম্যালিফিসেন্ট বলল, বলতে পারবো না, এমনি। তখন কাকটা অর্থাৎ মানুষটা বলল, এখন থেকে আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকব। আপনি যা বলবেন আমি তাই করব। কারণ সে মানুষ হয়ে খুব খুশি ছিল। ম্যালিফিসেন্টও এই কথা শুনে অনেক খুশি হলো। সে আর তার নাম রাখে ডেভিল। তখন ডেভিল শুধু ম্যালিফিসেন্টকে তথ্য এনে দিত। ম্যালিফিসেন্ট এখানেই জানতে পারে যে স্টিফেন শুধু আর শুধু রাজা হতে ওর পাখা কেটে দিয়েছিল। তাই সে এখন মানুষের প্রতি ঘৃণা করতে শুরু করে এবং মানুষের প্রতি ওর বিশ্বাস শেষ হয়ে যায়। পরের সিনে আমরা দেখি সেই রাজ্যে স্টিফেনের বিয়ে হয় রাজার মেয়ের সাথে, আর তাদের একটা মেয়েও জন্মায়। এই আনন্দে ওই মহল্লায় বেশি উদযাপন হচ্ছিল, তাই কেউ ঠিক বুঝতে পারছিল না কে কে আসছে আর কত দূর থেকে আসছে। ওইখানে ছিল, আর সেই সুযোগটাই নিয়েই ম্যালিফিসেন্টও ওখানে চলে আসে আর তাকে শুভেচ্ছা জানাতে শুরু করে। সে ওই ছোট্ট বাচ্চাটাকে বলে, তুমি খুব সুন্দর, কিন্তু যেই তুমি 16 বছর বয়সে পৌঁছাবে তোমার হাতে একটা সূঁচ লাগবে আর তারপর তোমার মৃত্যু হবে। এটা শুনে স্টিফেন তার সামনে কেঁদে কেঁদে বাঁচার চেষ্টা করে আর বলে, এভাবে করো না, তুমি আমার বদলা কেন আমার মেয়ের থেকে নিচ্ছ? তখন ম্যালিফিসেন্ট বলে, আমিও একটা মেয়ে ছিলাম, আর তোমার কি মনে আছে তুমি আমার সঙ্গে কি করেছিলে? ম্যালিফিসেন্টের হৃদয়ে এখনও রাগ আছে স্টিফেনের প্রতি। বলছে, যদি তোমার মেয়ের 16তম জন্মদিনে তার সত্যি ভালোবাসা তাকে পেয়ে যায় তাহলে তার জীবন বাঁচতে পারে। স্টিফেন এটা শুনে বেশ চিন্তিত হয় আর সঙ্গে সঙ্গে 3টে ছোট্ট পরীকে ডেকে বলে, আমার মেয়েকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাও, আর যতক্ষণ সে 16 বছর বয়সে পৌঁছায় না তাকে এখানে নিয়ে আসিস না, না হলে তার দেওয়া শাস্তি সত্যি হয়ে যাবে। এরপর সে তার ফৌজ নিয়ে জঙ্গলে আক্রমণ করতে বেরিয়ে পড়ে, কারণ সে পুরো জঙ্গলে দখল করতে চায়। কিন্তু এখানেই ম্যালিফিসেন্ট তার শক্তি দিয়ে আগেই জঙ্গলে সেই বাউন্ডারিগুলো ঢেকে ফেলা হয়েছিল, আর এখন আর কেউ ওই জঙ্গলে ঢুকতে পারে না। এবার আমরা দেখি সেই রাজকুমারীকে, যার নাম অরোরা, যিনি স্টিফেনের মেয়ে। 3জন পরী তাকে নিয়ে অনেক দূরে চলে যায়, কিন্তু ম্যালিফিসেন্ট জানতো সে কোথায় আছে। সে তার কাছে গিয়ে তাকে ডরানোর চেষ্টা করেছিল, কিন্তু ছোট্ট বাচ্চাটি কাঁধার বদলে হাসতে শুরু করে। তাকে এমন করে দেখে ম্যালিফিসেন্টের খুব ভালো লাগতে থাকে, আর সে গলিয়ে যেতে থাকে, কারণ ম্যালিফিসেন্ট এক ভালো পরী ছিল। 3জন ছোট ছোট পরী যারা রাজকুমারীর যত্ন নিত তারা খুবই যত্নশীল ছিল, কিন্তু এই পরীদের বদলে প্রায়ই ম্যালিফিসেন্টই প্রিন্সেস অরোরার জীবন বাঁচাতো। যেমনটা ও যখন পাহাড় থেকে পড়ছিল তখন ম্যালিফিসেন্ট ওকে বাঁচিয়ে ফেলেছিল। এভাবেই সময়ের সাথে অরোরা বড় হচ্ছিল, আর এখন সে পুরো 15 বছর বয়সের হয়ে গেছে, মানে এখন তার শাস্তির 1 বছরই বাকি ছিল। এখন ওই 3 ছোট ছোট পরীরা ওকে বাউন্ডারির কাছে নিয়ে যায়। তখন সে বড় বড় কাঠের গাছ দেখতে পায়। প্রিন্সেস অরোরাও তো বাইরের দুনিয়া দেখেনি, যেমন ম্যালিফিসেন্ট দেখেনি, তাই অরোরা ভাবতে শুরু করে শেষমেশ বাইরের দুনিয়ায় আসলে কি আছে। একদিন সে ওখানে গিয়ে দেখার চেষ্টা করে। হঠাৎ ওর অনুভূতি হয় কেউ ওখানে আছে। সে চিৎকার করে বলে, যদি কেউ থাকে বাইরে আসো, আমার তোমার সঙ্গে কথা বলতে হবে। সেখানে কেউ আর ছিল না, কেবল ম্যালিফিসেন্টই ছিল। সে অপেক্ষা করতে পারে না, তাড়াতাড়ি অরোরার সামনে চলে আসে। ম্যালিফিসেন্ট যখন ওকে দেখে তখন অরোরা বলে, আপনি তো সেই যিনি আমার গডমাদার, যিনি আমার ছোটবেলায় আমার কাছে আসতেন এবং আমার খেয়াল রাখতেন, কিন্তু আপনি কেন কখনো আমার সামনে আসেননি? আমি আপনাকে চিনতে পারি এবং আপনার সঙ্গে সেই কুয়াও খুব ম্যালিফিসেন্টের কথা শুনে ভালো লাগে। তার মুখে হাসি ফুটে ওঠে, কারণ সে ছিল একটা ভালো ফেরা। এখন সে অরোরাকে ভালোবেসে ফেলে, আর এখন সে চায় না যে সে যে অভিশাপ দিয়েছিল সেটা অরোরার ওপর পড়ুক। তারা দুজনে একসাথে থাকতে শুরু করে, মা মেয়ের মতো একসাথে থাকে আর একে অপরের খেয়াল রাখে। একদিন যখন প্রিন্সেস অরোরা ঘুমিয়েছিল, ম্যালিফিসেন্ট তার কাছে এসে নিজের অভিশাপটা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখন সে বুঝতে পারে যে এত বছর আগে দেওয়া অভিশাপ আর ফেরত নেওয়া সম্ভব নয়। এই কথা নিয়েই ম্যালিফিসেন্ট অনেক চিন্তিত ছিল, কারণ তার 16তম জন্মদিন আসতে চলেছিল। তাই সে এখন প্রার্থনা করতে লাগলো যেন শীঘ্রই তার সঠিক প্রেম পাওয়া যায়, যাতে তার এই ঋণটা মিটে যায়। সকালে আমরা দেখলাম জঙ্গলে ম্যালিফিসেন্ট আর অরোরা কথা বলছে। প্রিন্সেস অরোরা ম্যালিফিসেন্টকে জিজ্ঞেস করলো, আপনার পাখা কোথায়? এখানে তো সব পরীদের পাখা থাকে, কিন্তু আপনার তো নেই। এই কথা শুনে ম্যালিফিসেন্ট বলল, আমারও পাখা থাকতো, কিন্তু এক মানুষ এসে সেটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়েছে। আমি খুব খুশি ছিলাম,
আকাশে অনেক উঁচুতে উঠতাম আর ওদের খুব মিস করতাম। আর উনি এটা বললে অনেক ইমোশনাল হয়ে পড়তেন। তখন প্রিন্সেস অরোরা ওকে চুপ করিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, আমার কাল 16তম জন্মদিন। আমি আমার 3টে পরী যারা আমার দেখাশোনা করে তাদের থেকে অনুমতি নিয়ে আপনার কাছে চলে আসব। কিন্তু ম্যালিফিসেন্ট জানতো এমন কিছুই হবে না যতক্ষণ না ওর সত্যিকারের ভালোবাসা মিলবে। তারপর প্রিন্সেস অরোরা বাড়ি ফেরার পথে তখনই রাস্তার ধারে এক ছেলে দেখতে পান। সে খুবই হ্যান্ডসাম আর সুন্দর ছিল। যখন তারা দুজন একে অপরের দিকে তাকায় তখন তারা ধীরে ধীরে একে অপরকে পছন্দ করতে শুরু করে। খ্যার তারপর প্রিন্সেস অরোরা সোজা বাড়ি চলে যায় আর 3 ফেয়ারিদের বলে, আমি এখন এখান থেকে যেতে চাই। সে তাদের কাছে ম্যালিফিসেন্টের কাছে যেতে চায়। তখন ফেয়ারিরা ভাবতে শুরু করে হয়তো সে সব সত্য জেনে গেছে আর তার পেরেন্টসের কাছে যেতে চাইছে। তাই তারা 3জন মিলে সব সত্য খুলে বলে যে তার সাথে আসলে কি ঘটেছিল, এবং সাথে এটাও বলে যে একজন ম্যালিফিসেন্ট ছিল, একটা নামমাত্র ফেয়ারি আছে যে তোমার প্রাণ নেবে। এটা শুনে অরোরা তার কথায় বিশ্বাস করতে পারে না। সে খুবই দুঃখে ম্যালিফিসেন্টের কাছে যায় আর তাকে বলে, আমি যা শুনেছি সেটা কি সত্যি? তখন ম্যালিফিসেন্ট তাকে বলে, হ্যাঁ, এটা সব সত্য। আমি তোমাকে শাপ দিয়েছিলাম, কিন্তু এখন আমার মন বদলে গেছে। এটা আমি তোমার বাবার কারণে করেছিলাম। আমি আর চাচ্ছি না তুমি মরো। আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু প্রিন্সেস অরোরা খুব বেশি আঘাত পায় আর সেখান থেকে চলে যায়। সে সরাসরি তার বাবার কাছে যায়। স্টিফেন গলায় জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে অরোরা তার বাবাকে বলে, আমি তোমাদের অনেক মিস করেছি। মনে করেছিলাম হয়তো আমি একা। কিন্তু এখন স্টিফেন ওই 3 পরীর ওপর বেশ রাগা হয়ে যায় আর বলে, আমি তো তোমাদের বলেছিলাম এটা তার 6ষ্ঠ জন্মদিনের একদিন পরে নিয়ে আসতে। একদিন আগে কেন নিয়ে এসে পড়লা? ওর ঋণও তো শেষ হতে চলেছিল। তারপর সে নিজের সৈন্যদের বলে, ওকে একটা ঘরে বন্ধ করে দাও যেখানে কেউ যেতে পারবে না। কিন্তু সে রাজা ঋণ বা ওই অভিশাপ তাকে বন্ধ করতে পারল না। আর এখন যেন প্রিন্সেস অরোরার 6ষ্ঠ জন্মদিন আসছিল। কর্জের প্রভাবের কারণে প্রিন্সেস অরোরা নিজেই সেই জায়গায় চলে যায় যেখানে স্পিনিং হুইল থাকে আর সেগুলোর উপর সুই লাগানো থাকে। কর্জের কারণে সে সেই সুইতে হাত দেয় আর হঠাৎ করে বেহুশ হয়ে গভীর ঘুমে ডুবে যায়। রাজা খুবই চিন্তিত হয়ে কাঁদতে শুরু করে, কারণ এখন তার মেয়ে গভীর ঘুমে ছিল আর কখনো জেগে উঠবে না। পরের দৃশ্যে আমরা ম্যালিফিসেন্টকে দেখি, যে অরোরার ব্যাপারে খুবই দুঃখিত ছিল এবং সে সেই ছেলেটাকেই ডাকে যিনি ওই দিন প্রিন্সেসের সাথে ছিলেন। অরোরা রাস্তার মাঝেই ম্যালিফিসেন্টের সঙ্গে দেখা হয়ে যায়। ম্যালিফিসেন্ট মনে করে হয়তো ওরা দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। আর যদি ওই ছেলেটা প্রিন্সেস অরোরার কাছে পৌঁছে যায় তাহলে হয়তো প্রিন্সেস অরোরা ঘুম থেকে জেগে উঠবে। তাই ম্যালিফিসেন্ট ওই ছেলেটাকে বেহুশ করে সেই জায়গায় নিয়ে যায় যেখানে প্রিন্সেস অরোরা গভীর ঘুমে ছিল। আর তখন ছোট ছোট পরীরা স্টিফেন রাজার কাছে এসে বলে, আপনি প্রিন্সেস অরোরার মাথায় চুমু দিলে হয়তো সে জেগে উঠবে। আপনি তো তার বাবা আর আপনি তো তাকে ভালোবাসেন, বা হয়তো আপনি নিজেই করতে পারেন তার আসল ভালোবাসা হলে। স্টিফেন রেগে গিয়ে 3 পরীগুলোর কাছে বলে, না, আমি কখনোই কারো আসল ভালোবাসা হতে পারবো না। আমি যেই ম্যালিফিসেন্টকে ঠকিয়েছি আর সেটাই কারণ যে আমার মেয়ের সাথে সবটা ঘটছে। আর এখন যখন ম্যালিফিসেন্ট ছেলেটাকে নিয়ে এখানে আসে তখন ছেলেটা তার কাছে গিয়ে তাকে দেখার চেষ্টা করে, তবুও প্রিন্সেস অরোরা জাগে না। ম্যালিফিসেন্ট বুঝতে পারে যে এটা তার আসল ভালোবাসা নয়, আর এই কথায় সে অনেক কেঁদে ওঠে, নিজের ভুলের বোধ শুরু করে আর বলে, আমি তোমাকে খুব মিস করব। আমি তোমার হাসিটা অনেক মিস করব। এখন বলতেই ম্যালিফিসেন্ট তার কপালে চুমু দেয় আর সেখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু তখনই তার পেছন থেকে আওয়াজ আসে, তুমি কোথায় যাচ্ছ? আর সেই কণ্ঠ ছিল প্রিন্সেস অরোরার। তার সত্যিকারের ভালোবাসা কেউ আর নয়, ম্যালিফিসেন্টই ছিল, কারণ সে তাকে হৃদয় থেকে ভালোবাসত। প্রিন্সেস অরোরা ম্যালিফিসেন্টকে বলে, আমি তোমার সঙ্গে জঙ্গলে যাব। তখন ম্যালিফিসেন্ট তাকে নিয়ে যাওয়ার জন্য এগোচ্ছিল, তখনই স্টিফেনের লোকজন তার উপর ফাঁদ ফেলল। ওটা ছিল লোহার ফাঁদ, যা পরীদের জন্য তৈরি, যারা এখানে আগুন লাগাতে পারত। সবাই মিলেমিশে ম্যালিফিসেন্টকে খুব বাজে মারতে লাগলো। রাগে কেটে ম্যালিফিসেন্ট তার কাককে ড্র্যাগনে বদলে দেয়, আর কাক ড্র্যাগন হয়ে মুখ থেকে আগুন ছাড়তে শুরু করে, সবাইকে পুড়িয়ে ছাই করে দেয়। এরপর ম্যালিফিসেন্ট মুক্ত হয়ে যায়। কিন্তু ঠিক তখনই কিং স্টিফেন তার লোকদের নিয়ে এসে নিজের শরীরে লোহার ঢাল পরে রেখেছে, যাতে করে সবার জন্য ম্যালিফিসেন্টকে শেষ করে দিতে পারে। ওদিকে প্রিন্সেস অরোরা ম্যালিফিসেন্টের কাটা পাখা দেখতে পায় আর ওর ওপর এখন উড়তে শুরু করে। মনে হচ্ছিল ওরও ধরা পড়ে গেছে যে ম্যালিফিসেন্ট মানে ওর মালিক ওর কাছে এসে গেছে। এরপর প্রিন্সেস অরোরা ওর ওপর থেকে পাখা খুলে দেয় আর ওর সঙ্গে সঙ্গে ম্যালিফিসেন্টের পেছনে ছুটে যায়। ম্যালিফিসেন্ট তখন উড়ার জন্য প্রস্তুত ছিল আর স্টিফেনকে নিয়ে আকাশে উড়ে যায়। স্টিফেন ওর ওপর আক্রমণ করতে শুরু করে, ফলে দুজনেই পড়তে শুরু করেন নিচে। স্টিফেন ম্যালিফিসেন্টের পাখা ধরে রাখে যেন ও উড়তে না পারে,
কিন্তু যখন দুজনেই নিচে পড়তে যাচ্ছিল ম্যালিফিসেন্ট তার পাখা খুলে ফেলে আর উড়ে যায়, কিন্তু এই কারণে স্টিফেন মাটিতে পড়ে মারা যায়। অর্থাৎ এখন আর সেই লোভী মানুষটাই জগতে নেই। পরের সকালে আমরা দেখি ম্যালিফিসেন্ট সেই সব সীমানা দূর করে দেয় যা সে জঙ্গলের চারপাশে টেনেছিল। সেখানে আবার ফুল ফুটতে শুরু করে আর জঙ্গলের সবাই মজা করে থাকতে শুরু করে। এরপর ম্যালিফিসেন্ট প্রিন্সেস আরোরাকে বলে, আজ থেকে তুমি এই জঙ্গলের রানী। এভাবেই রাজ্য আর জঙ্গল দুটোই এক হয়ে যায় এবং সবাই আনন্দে তাদের জীবন কাটাতে থাকে। আর এখানেই ম্যালিফিসেন্টের পার্ট 1 শেষ হয়।